আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স চতুর্থ বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমরা পড়বো প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্টের নতুন একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ নামে দেয়া আছে। তো আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাক্টিভিটিস গুলো এবং কনসার্ন অথরিটি অর্থাৎ কারা এর সাথে সংশ্লিষ্ট এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা যাওয়ার আগে প্রিভিয়াস চ্যাপ্টার গুলো আমরা যখন আলোচনা করেছি তোমরা দেখেছো যে প্রজেক্ট গুলো ক্লোজলি কানেক্টেড টু দা প্ল্যানিং, অর্থাৎ প্ল্যানিং। আর আমরা যখন প্ল্যানিং পড়েছি দেখো আমরা প্ল্যানিং কে কিন্তু ক্লাসিফাই করতে পারি স্ট্যান্ডিং প্ল্যানিং এবং হচ্ছে কি সিঙ্গেল ইউজ প্ল্যান। অর্থাৎ আমরা কি প্ল্যান ইউজড ওয়ান্স অর্থাৎ একবার যে প্ল্যানগুলো সিঙ্গেল ইউজ করা হয়, আর একটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা লাইক পলিসি প্রসিডিউর গুলো থাকে অর্গানাইজেশন গুলোর মধ্যে। তো সিঙ্গেল ইউজ প্ল্যানিং এর মধ্যেই মেইনলি আমরা হচ্ছে প্রোগ্রাম বাজেট, বিভিন্ন অর্গানাইজেশন প্রোগ্রাম করে বাজেট করে বা প্রজেক্ট গুলো করে। প্রজেক্ট কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার একটা কনসেপ্ট। তো কজ এইখানে স্পেশাল কিছু ফিচার যেগুলো প্রিভিয়াস চ্যাপ্টার গুলোতে তোমরা দেখেছো, স্পেশাল কিছু ফিচার এবং সিগনিফিকেন্ট ভাইটাল রোল রয়েছে যেগুলোর কারণে প্রজেক্ট গুলো কি খুবই পপুলার ওয়ার্ল্ড ওয়াইড। তো এখানে এই চ্যাপ্টারে তোমরা যেটা দেখতে পাবে মেইনলি এখানে ফোকাস করা হচ্ছে গভর্নমেন্ট প্রজেক্ট গুলো, গভর্নমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ সারা ওয়ার্ল্ড ওয়াইড গভর্নমেন্ট প্রজেক্ট করবে। বাট তোমরা ইকোনমির ক্ষেত্রে অ্যাজ পার দ্য ইকোনমি যদি ক্যাপিটালিজম হয় ও হচ্ছে যে যদি সোশ্যালিস্ট ইকোনমিক ফর্ম না হয়, অর্থাৎ সমাজতান্ত্রিক দেশগুলোতে যে ধরনের অর্থনীতি, অর্থাৎ সমাজতান্ত্রিক দেশগুলোতে কিন্তু অর্থনীতির ক্ষেত্রে উদ্যোক্তা শুধু গভর্নমেন্ট। আর ক্যাপিটালিজমের ক্ষেত্রে যেটা হয় যে ধনতান্ত্রিক বা ক্যাপিটালিজমের ক্ষেত্রে উদ্যোক্তা কিন্তু এনিওয়ান হচ্ছে এনিওয়ান ক্যান বি এন্টারপ্রেনিউর, অর্থাৎ প্রত্যেক ইন্ডিভিজুয়ালি কিন্তু উদ্যোক্তা হওয়ার পটেনশিয়ালিটি রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আর প্রাইভেটাইজেশনকে কিন্তু খুব বেশি গুরুত্ব দেওয়া হয়, অর্থাৎ গভর্নমেন্ট তার যে ইন্ডিভিজুয়াল ইফোর্ট এর মাধ্যমে কিন্তু যেটা হচ্ছে ডেভেলপমেন্ট বা যেটা হচ্ছে মাস ডেভেলপমেন্ট, এটা কিন্তু অনেক ক্ষেত্রে পসিবল না। বাট ইন্ডিভিজুয়ালি যদি এন্টারপ্রিনিউর ক্রিয়েট করা যায়, এন্টারপ্রিনিউর অর্থাৎ উদ্যোক্তা এন্টারপ্রিনিউরশিপে নিয়ে আসা যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু সেই ক্ষেত্রে মাস ডেভেলপমেন্ট যেটা এক্সপেক্টেড, অর্থাৎ গ্লোবালি প্রত্যেকটা কান্ট্রি কি উন্নত হতে চায় সেটা পসিবল। বাট যদি শুধু গভর্নমেন্ট উদ্যোগ গ্রহণ করে সে এইটুকু বিষয় দিয়ে কিন্তু মাস ডেভেলপমেন্ট পসিবল না। তো আমরা যদিও এখানে ফোকাস করছি গভর্নমেন্ট প্রজেক্ট গুলোর ক্ষেত্রে, তবে একটা বিষয় সত্য যে গভর্নমেন্ট প্রজেক্ট গুলো কিন্তু প্রাইভেট প্রজেক্ট গুলোকে আসার অর্থাৎ প্রাইভেট প্রজেক্ট গুলো যে মুভ করবে সেই জন্য যে তাদেরকে বিভিন্ন ধরনের ডিরেকশন এবং হচ্ছে পথ নির্দেশনা এবং হচ্ছে তাদেরকে ওয়েলকাম করা, এইটা কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট গুলো লাইক হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল বিজনেস করবে, সে ফ্যাক্টরি দিবে, তো তার ফ্যাক্টরি দেওয়ার ক্ষেত্রে কমিউনিকেশন দরকার এবং তার ফ্যাক্টরির ক্ষেত্রে লেবার দরকার, তার ফ্যাক্টরির ক্ষেত্রে ম্যাটেরিয়াল দরকার। এই যে বিষয়গুলো, এই লেবার কিভাবে পাবে, এরপর কমিউনিকেশন, রাস্তাঘাট, এইগুলো যদি ঠিক না হয়, এই মাস প্রজেক্ট গুলো কিন্তু ইন্ডিভিজুয়াল ইফোর্ট অর্থাৎ ইন্ডিভিজুয়াল এন্টারপ্রেনিউর যারা রয়েছে তারা এটা করতে পারবে না। এই ক্ষেত্রে গভর্নমেন্ট এই প্ল্যাটফর্ম গুলো, অর্থাৎ এই প্ল্যাটফর্ম গুলো করে দিলে, রাস্তাঘাট করে দিলে, তার তার যে ইউটিলিটি লাগবে, এরপর হচ্ছে ফুয়েল লাগবে, মেইনলি তার বিজনেস তো ডিফারেন্ট সেগমেন্টে হবে, কিন্তু এর যে বিভিন্ন রসদ রয়েছে, এর যে আনুষঙ্গিক বিষয়গুলো রয়েছে, সেগুলো না থাকলে কিন্তু বিজনেস করা সম্ভব হবে না। তো এই ক্ষেত্রে যদিও আমরা ফোকাস করবো গভর্নমেন্ট বিষয়গুলোতে, কিন্তু প্রজেক্টটা মেইনলি যেটা করা হয় বোথ প্রাইভেট এন্ড গভর্নমেন্ট বোথ সেক্টরে কিন্তু খুবই সিগনিফিকেন্ট রোল প্লে করে। চলো তাহলে আমরা বিস্তারিত বা আমরা ক্লাসে প্রবেশ করি।
সো এই হচ্ছে 4th ইয়ার ক্লাস। এখন আমরা ফার্স্ট যখন কোনো বিষয় দেখব তখন প্রত্যেকটা বিষয়েরই কিন্তু একটা পেছনের অর্থাৎ হিস্টোরিক্যাল পটভূমি থাকে, ব্যাকগ্রাউন্ড থাকে। তো সেই বিষয়গুলো দেখে আসলে কিন্তু সামনের বিষয় ইজি হবে। তো দেখো আমরা এখানে কি দেখা যাচ্ছে, প্রকল্প বলেছি অ্যাজ আই সেইড আর্লিয়ার যে প্রকল্প একটি দেশের উন্নয়নের মূল হাতিয়ার। প্রকল্পগুলোই কিন্তু ডেভেলপ করে, অর্থাৎ মাস ডেভেলপমেন্ট কান্ট্রি যেটা চাচ্ছে সেটা কিন্তু প্রকল্পের মাধ্যমেই সম্ভব। তো ছোট ছোট প্রকল্পগুলোই কিন্তু অর্থাৎ কালেকটিভলি একটা মাস ডেভেলপমেন্ট নিয়ে আসে। তো এই জন্য স্মল স্মল প্রজেক্ট গুলো, বা তোমরা জানো যে সলো প্রপার্টিশিপ বিজনেস, তো সলো প্রপার্টিশিপ বিজনেসও কিন্তু এগুলো কি করছে, এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রজেক্ট ওয়ার্ক করছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা যখন ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে দেখি যে এইগুলো কালেকটিভলি কিন্তু খুব অনেক বড় কন্ট্রিবিউশন করছে ম্যাক্রো ইকোনমির ক্ষেত্রে। সো এরপরে দেখো প্রকল্প প্রণয়ন কাজটি একটি স্বচ্ছ প্রক্রিয়া। সো এটা একটা প্রক্রিয়া, অর্থাৎ একটা চেইনের মাধ্যমে হবে। কারণ কোন স্পেশালি যেহেতু এই বিষয়টা গভর্নমেন্টের ক্ষেত্রে ফোকাস করবে, আর গভর্নমেন্ট কিন্তু খুব বড় বড় প্রজেক্ট গুলো করে, লাইক মেট্রো রেল, পদ্মা সেতু, এবং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড আমরা যদি দেখি যে গভর্নমেন্ট কিন্তু খুব বড় বড় লাইক সুয়েজ খাল এই জাতীয় এরকম খুব বড় বড় এবং হচ্ছে একেবারে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রজেক্ট গুলো করে। তো সেক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা এবং হচ্ছে নির্ভুল এই অ্যাকিউরেসি এই বিষয়গুলো অ্যাটাচ থাকতে হবে। এরপরে দেখো যে ওই বেসিক্যালি হিস্টোরিক্যাল পটভূমি আমাদের ক্ষেত্রে তো দুইটা। 1947 এর পর যেটা করা হলো যে দুইটা পার্ট করা হলো, ইন্ডিয়া এবং হচ্ছে পাকিস্তান। এরপরে পাকিস্তানের ক্ষেত্রে যে বিষয়টা করা হয়েছে একটা পার্ট, অর্থাৎ এখানে যদিও আমরা বাংলা ভাষাভাষী জনগণ, এই পার্টটাকে পাকিস্তানের সাথে অ্যাটাচ করে দেয়া হয়। তো এরপর এটা তোমরা জানো, দেন হচ্ছে যে আমরা ওই 1971 এর 1971 এর আগের অবস্থাটাকে আমরা স্বাধীনতা পূর্ব অবস্থা বলবো। দেন হচ্ছে আমরা স্বাধীনতা পরবর্তী 1971 পরবর্তী যে সিচুয়েশন, এই দুইটা সিচুয়েশন টোটালি ডিফারেন্ট। কজ বিফোর 1971 আমরা কি ছিলাম, খুবই শোষণমূলক একটা পরিবেশের মধ্যে ছিলাম, যেখানে আমাদের ফ্লারিশমেন্ট সম্ভব হয়নি। তো দেখো আমরা ডিটেল, অর্থাৎ তখন যেটা ওরা করেছিল, অর্থাৎ এই পার্টটাকে তারা কিন্তু ওই যে আমরা ব্রিটিশরা চলে গেল, কিন্তু বেসিক্যালি এই পার্টটাকে কিন্তু ওয়েস্ট পাকিস্তান ও উপনিবেশিক চিন্তা ভাবনা থেকে কিন্তু শাসন করেছিল। তো তারা কিছু কাজ, অর্থাৎ সেই বেসিসে কিছু কাজ যেটা হচ্ছে যে পরিকল্পনা বোর্ড করেছিল 1953-তে। 1953 সালে ওরা একটা বোর্ড করে জুলাই, এটা ছিল জুলাই এর কাজ। এইটা এখানে বিষয়টা হচ্ছে যে এই বোর্ডটা কিন্তু সেন্ট্রালি করা, অর্থাৎ এই বোর্ডটা করা হয়েছিল সেন্ট্রাল প্ল্যানিং এর জন্য, অর্থাৎ নট অনলি ফর ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান দুইটাই কালেকটিভলি প্রত্যেকটা যে প্রদেশ রয়েছে এবং হচ্ছে সামগ্রিক প্ল্যান করা হবে, যেটা হচ্ছে সামগ্রিক প্ল্যান করা হবে। তো মূল কাজ যেটা ছিল ডেভেলপমেন্ট প্ল্যানিং করা, এবং এইটার যে ডিউরেশন ছিল সেটা 5 ইয়ার্স 5 বছর মেয়াদী পরিকল্পনাগুলো করাই ছিল পরিকল্পনা বোর্ডের কাজ। তো এরপরে যেটা হয়েছে যে প্রাদেশিক পরিকল্পনাগুলো, এইখানে প্রাদেশিক পরিকল্পনা অর্থাৎ এখানে একটা বাংলাদেশের জন্য একটা পার্টিকুলার ডিপার্টমেন্ট পরিকল্পনা বিভাগ করা হয়, এবং বিভিন্ন ওদের যে প্রদেশগুলো রয়েছে প্রাদেশিক অ্যাক্টিভিটিস গুলো পরিকল্পনা বিভাগ থেকে করা হতো। অর্থাৎ উন্নয়ন পরিকল্পনা তো করে দেওয়া হলো, কিন্তু এরপরে প্রাদেশিক পরিকল্পনাকে এক্সিকিউশন করার কাজটা ছিল হচ্ছে প্ল্যানিং ডিপার্টমেন্ট।
আচ্ছা, এরপরে দেখো যে যখন আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স পেলাম 1971 এর পরের বিষয়গুলো আমরা স্মুথলি যাচ্ছিলাম। তো ফার্স্ট দেখো যে পরিকল্পনা এই ওই অর্থাৎ পরিকল্পনা বোর্ডের যে পরিকল্পনা বিভাগ ছিল সেটাই স্বাধীনতা পরবর্তী সময়ে বা স্বাধীনতার পর পরিকল্পনা কমিশনে রূপান্তর করা হয়। অর্থাৎ তখন একটা কমিশনের মাধ্যমে এই যাত্রা শুরু হয়, একটা কমিশন করে দেয়া হয়। এই কমিশন অর্থাৎ এই কমিশনটাকে আমরা সংক্ষেপে দেখি যে 1973 তে পরিকল্পনা কমিশনকে পরিকল্পনা মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রিতে রূপান্তর করা হয়। কারণ তোমরা জানো যে পরিকল্পনাই হচ্ছে সমস্ত কাজের অর্থাৎ যে কোনো একেবারে সিঙ্গেল টাস্ক ফ্যামিলি ইন্ডিভিজুয়াল থেকে, আমরা যদি ইন্ডিভিজুয়াল পার্সন থেকে শুরু করি, ফ্যামিলি বা হচ্ছে সোশ্যাল পার্সপেক্টিভ বা স্টেট পার্সপেক্টিভ বা গ্লোবাল পার্সপেক্টিভ, সব ক্ষেত্রেই কিন্তু ফার্স্ট কি তোমাকে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং ছাড়া কিন্তু কোনো কাজ যেটা হচ্ছে যে সম্ভব না। সো যেটা সবাই ইন্ডিভিজুয়ালি যখন কোনো একটা ছোট কাজ করবে সেটা কিন্তু সে আগে প্ল্যানিং করে ফেলে। এরপরে সরি এরপরে দেখো যে আমরা হিস্ট্রি পরে দেখবো, দেন হচ্ছে আমরা একটু যেহেতু দেখো যে প্ল্যানিং মিনিস্ট্রির সাথে বা পরিকল্পনা এই প্রজেক্ট পটভূমির সাথে পরিকল্পনা কতটা সংশ্লিষ্ট, তাই আমরা একটু মিনিস্ট্রি অফ প্ল্যানিংটা দেখে আসি। মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর ক্ষেত্রে যেই বিষয়গুলো, যেহেতু পরিকল্পনা মন্ত্রণালয় করা হয়েছে 73 তে, এটাকে বিভিন্নভাবে রিঅর্গানাইজ করা হয় কালের পরিক্রমায়। কিছুটা আমরা পরবর্তীতে দেখব। এখন আমরা প্ল্যানিং মিনিস্ট্রির ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফার্স্ট একটা প্ল্যানিং ডিভিশন থাকে, দেন হচ্ছে এটা হচ্ছে আইএমইডি এন্ড দেন হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিভিশন। আইএমইডি হচ্ছে ইমপ্লিমেন্টেশন, মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ডিভিশন। অর্থাৎ এই যে প্ল্যানিং ডিভিশন থেকে প্ল্যানিংটা করা হলো, দেন এইটার ইমপ্লিমেন্টেশন মনিটরিং করতে হবে। অর্থাৎ এটা আমরা তোমাদেরকে প্রিভিয়াস চ্যাপ্টারগুলোতে দেখেছি যে আমরা প্রত্যেকটা প্রজেক্টের সিগনিফিকেন্ট ফিচার কিন্তু প্রজেক্টটা শুরু হবে, তার একটা টেনিউর থাকবে, তার একটা টাইমলাইন থাকবে। অর্থাৎ এইটাকে আমরা তোমাদেরকে টাইপস গুলো দেখিয়েছি। এটা 5 ইয়ার্স বেসিস অর এটা 10 ইয়ার্স বেসিস অথবা এটা 3 ইয়ার্স। এইভাবে কি টেনিউর থাকবে, নির্দিষ্ট সময়ের মধ্যে বেসিক্যালি প্রজেক্ট গুলো করতে হয়। এরপরে যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিভিশন, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স দরকার হয় প্ল্যানিং এর ক্ষেত্রে। তো সেই স্ট্যাটিস্টিক্যাল কাজগুলো মেইনলি করে কি স্ট্যাটিস্টিক্স ডিভিশন। এখন এরপরে দেখো হচ্ছে প্ল্যানিং কমিশন রয়েছে, দেন হচ্ছে এগুলো অ্যাপ্রুভালের জন্য এনএসি বা একনেক রয়েছে। তো এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তীতে। দেখো প্ল্যানিং ডিভিশন, স্ট্যাটিস্টিক ডিভিশন, প্ল্যানিং কমিশন, এনইসি আর একনেক। তো এখানে প্ল্যানিং ডিভিশন ওয়ার্কস অ্যাজ দ্য সেক্রেটারিয়েট অফ প্ল্যানিং কমিশনের। এই যে প্ল্যানিং ডিভিশনটা রয়েছে, এই প্ল্যানিং ডিভিশনটা কিন্তু প্ল্যানিং কমিশনের সচিবালয় হিসাবে কাজ করে। অর্থাৎ প্ল্যানিং কমিশনের যে কাজ করতে হবে সেটার সমস্ত ড্রাফটিং কি করা হয়, প্ল্যানিং ডিভিশনে করা হয়। এরপরে দেখো আমরা প্ল্যানিং কমিশনের স্ট্রাকচারটা দেখে ফেলি যে প্ল্যানিং কমিশনের স্ট্রাকচারটা কিরকম। প্ল্যানিং কমিশনের স্ট্রাকচারের ক্ষেত্রে ফার্স্ট দেখো একজন চেয়ারপারসন থাকবে, একজন ভাইস চেয়ারপারসন থাকবে, একজন চেয়ারপারসন, একজন ভাইস চেয়ারপারসন, একজন মেম্বার সেক্রেটারি। তো চেয়ারপারসনের মেইন বিষয়টা হচ্ছে যে এখানে হচ্ছে মেম্বার প্রোগ্রামিং ডিভিশন, মেম্বার জেনারেল ইকোনমিক ডিভিশন,
আদার্স মেম্বার গুলো। তাহলে চেয়ারপারসনের ক্ষেত্রে অনারেবল প্রাইম মিনিস্টার থাকবে। তো এখন চেয়ারপারসন হিসাবে যিনি নেতৃত্ব দিচ্ছেন অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। তো তিনি নেতৃত্ব দিচ্ছেন প্ল্যানিং কমিশন। তো এরপরে হচ্ছে যে ভাইস চেয়ারম্যান থাকবে। ভাইস চেয়ারম্যান হচ্ছে অনারেবল মিনিস্টার অফ প্ল্যানিং। অনারেবল মিনিস্টার অফ প্ল্যানিং তিনি হচ্ছে ভাইস চেয়ারম্যান হিসাবে নেতৃত্ব দিবেন। এরপরে মেম্বার সেক্রেটারি। মেম্বার সেক্রেটারি হচ্ছে যিনি সেক্রেটারি থাকবেন প্ল্যানিং ডিভিশনের। তো এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু প্ল্যানিং কমিশন কাজগুলো শুরু করে। দেন হচ্ছে আমরা ওই যেটা বললাম যে ইভ্যালুয়েশনটা আবার একটু দেখব। অর্থাৎ ইভ্যালুয়েশনটা বিস্তারিত দেখব। তো ইভ্যালুয়েশনের ক্ষেত্রে ফার্স্ট পাকিস্তান প্ল্যানিং কমিশন করে। পাকিস্তান, যেটা আমি বলেছিলাম, ওরা একটা পরিকল্পনা বোর্ড করে। তো ওই 1953 তে না, এরপরের যেটা করে হচ্ছে প্ল্যানিং বোর্ড ক্রিয়েটেড 56 এ। বেসিক্যালি ওরা একটা কমিশন করেছিল। কমিশনটাকে পরবর্তীতে একটা বোর্ডে রূপান্তর করা হয়। একটা ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তারা যেন অটোনোমাস ডিসিশন মেক করতে পারে। এবং যেহেতু প্ল্যানিং এটা খুব যদি আমরা ডেভেলপমেন্ট দেখি তাহলে কিন্তু খুব ফাস্টলি করতে হবে। এই ক্ষেত্রে বিউরোক্রেটিক বিষয়গুলো কম, যত লেস ইনভলভ করা যায়। কারণ টাইম একটা কি ফ্যাক্টর। প্রজেক্টের ক্ষেত্রে অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে টাইম কিন্তু কি ফ্যাক্টর। তো এই ক্ষেত্রে দেখো যে 1956 এ বেসিক্যালি বোর্ডটা করা হয়। 1956 এ ওয়াজ রিনেমড, এটাকে পুনরায় নাম দেওয়া হয় ইস্ট পাকিস্তান প্ল্যানিং ডিপার্টমেন্ট। অর্থাৎ দেখো যে ইস্ট পাকিস্তান পূর্ব পাকিস্তান প্ল্যানিং ডিপার্টমেন্ট করা হয় এবং হচ্ছে ফুল ফেস প্ল্যানিং এজেন্সি। এইখান থেকে শুধু ইস্ট পাকিস্তানের জন্য প্ল্যানিং এজেন্সি করা হয় ইস্ট পাকিস্তানের জন্য। আচ্ছা, এরপরে এরপরে যে বিষয়টা হচ্ছে প্ল্যানিং সেল করা হয় 1971 এ। 1971 এ একটা প্ল্যানিং সেল করা হয়। দেন দেখো, সরি ফর দি ইনকনভিনিয়েন্স, টেকনিক্যাল এরর ছিল। তো আমরা শুরু করি। সরি, সরি ফর দি ইনকনভিনিয়েন্স, তোমরা একটু ওয়েট করো। আচ্ছা, সো আমরা শুরু করি। ছিল আচ্ছা, তো সরি ফর দি ইনকনভিনিয়েন্স বা টেকনিক্যাল এররের কারণে আমাদের সময় নষ্ট হয়েছে। তো এই পার্টগুলো আমরা কমপ্লিট করেছি। এই পার্টগুলো আমরা কমপ্লিট করেছি। এরপরে দেখো ইভ্যালুয়েশন, মেইনলি আমরা ইভ্যালুয়েশন দেখছিলাম। তো ইভ্যালুয়েশনের ক্ষেত্রে তোমরা দেখো যে পাকিস্তান প্ল্যানিং কমিশন 1953, দেন হচ্ছে এটাকে বোর্ড করা হয় বোর্ড হিসেবে 1956 থেকে
এবং রিনেম করা হয় ইস্ট পাকিস্তান প্ল্যানিং ডিপার্টমেন্ট, অর্থাৎ ইস্ট পাকিস্তানের জন্য পার্টিকুলারলি প্ল্যানিং ডিপার্টমেন্ট করা হয়। দেন দ্য ফুল ফেজ প্ল্যানিং এজেন্সি অফ ইস্ট পাকিস্তান প্ল্যানিং সেল করা হয় 1971 সালে। এরপরে দেখো যে এটাকে যখন আফটার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ আমাদের স্বাধীনতার পরে যেটা করা হয় যে প্ল্যানিং কমিশন 1972 প্ল্যানিং কমিশন করা হয় 1972 তে। তো প্ল্যানিং কমিশন করার পরে যেটা করা হয় যে একটা পার্ট করা হয় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ব্যুরো, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ব্যুরো করা হয় 1975 এ। এরপরে দেখো যে আইএমইডি অর্থাৎ আইএমইডি এটা হচ্ছে 1984 এ প্লেসড আন্ডার মিনিস্ট্রি অফ প্ল্যানিং এ। আইএমইডি হচ্ছে ইমপ্লিমেন্টেশন মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন ডিভিশন বা ডিপার্টমেন্ট, অর্থাৎ ইমপ্লিমেন্টেশন মনিটরিং ইভ্যালুয়েশন করার জন্য ইন্ডিভিজুয়ালি একটা ডিপার্টমেন্ট বা ডিভিশন করা হয়, যেটা হচ্ছে 1984 প্লেস আন্ডার মিনিস্ট্রি অফ প্ল্যানিং, পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে। এরপরে দেখো যে এক্সটার্নাল রিসোর্স মোবিলাইজেশন, অর্থাৎ আমরা লাইক হচ্ছে স্পেশালি বাইরের থেকে, অর্থাৎ আমরা ইম্পোর্ট করতে পারি সব ধরনের রিসোর্স, কিন্তু আমাদের দেশে বা কোনো দেশেই অ্যাভেলেবেল না। ফ্যাক্টরস অফ প্রোডাকশন যেগুলো আমাদের রয়েছে এইটা স্বয়ংসম্পূর্ণ কোনো দেশেই নেই। তো যেটা হয় যে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয়। তো এই জন্য বা আমরা যেটা বলি যে যদি ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আসতে চাই, ফরেন ইনভেস্টমেন্ট এফডিআই নিয়ে আসতে চাই, তো সেই ক্ষেত্রে এক্সটার্নাল রিসোর্স বাইরের যে সম্পদগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা বা সমাবেশ করা, এইটা এন্ট্রাস্টেড ইআরডি, ইকোনমিক রিলেশনশিপ ডিপার্টমেন্ট। আর এখানে দেখো যে প্রজেক্টের ক্ষেত্রে আমরা তোমাদেরকে প্রিভিয়াস চ্যাপ্টার গুলোতে দেখেছি স্টেক হোল্ডার রয়েছে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ স্টেক হোল্ডার, লাইক কেউ প্ল্যানিং করে, কেউ ফিনান্স করে, কেউ হচ্ছে প্যাট্রোনাইজার, কেউ ক্লায়েন্টস। তো এইভাবে যারা স্টেক হোল্ডার রয়েছে সবার স্টেক যেন সুরক্ষিত থাকে, এই বিষয়টা কিন্তু এনশিওর করতে হবে। তো এই ক্ষেত্রে ফাইন্যান্সের সাথেও কিন্তু কানেক্টেড, নট অনলি যে প্ল্যানিং কমিশন বা প্ল্যানিং মিনিস্ট্রি প্ল্যানিং করে দিবে, সেটা এক্সিকিউশন করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের রিলেটেড ডিপার্টমেন্টগুলো কিন্তু কোঅপারেট করে। অর্থাৎ গভর্নমেন্ট প্ল্যানিং এর ক্ষেত্রে তো বিভিন্ন মিনিস্ট্রিগুলো বা বিভিন্ন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা কোঅপারেট করে, বাট যদি আমরা ইন টার্মস অফ প্রাইভেট অর্গানাইজেশন, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের সেগমেন্ট রয়েছে যারা কোঅপারেট করে প্রজেক্টটাকে এক্সিকিউশন করে, এস্টাবলিশমেন্ট করে। তো এই ক্ষেত্রে এক্সটার্নাল রিসোর্স মোবিলাইজেশন এটা ইকোনমিক রিলেশনশিপ ডিপার্টমেন্ট আন্ডার মিনিস্ট্রি অফ ফিনান্স মিনিস্ট্রির একটা ডিপার্টমেন্ট। এইটা হচ্ছে 1975 এবং ওয়াজ প্লেসড অফ মিনিস্ট্রি অফ প্ল্যানিং মিনিস্ট্রি অফ প্ল্যানিং এ প্লেস করা হয়। এরপরে দেখো যে লেটার ওয়ান বেসিক্যালি ইআরডি ইকোনমিক রিলেশনশিপ ডিপার্টমেন্ট ফার্স্ট মিনিস্ট্রি অফ প্ল্যানিং এ থাকলেও পরবর্তীতে ইট ওয়াজ প্লেসড আন্ডার মিনিস্ট্রি অফ ফিনান্সে এটাকে নিয়ে আসা হয়। তো এরপরে দেখো যেটা রয়েছে যে প্ল্যানিং সেলস ইন ডিফারেন্ট মিনিস্ট্রিজ ডিভিশন ইন, অর্থাৎ যেটা হচ্ছে যে প্ল্যানিং মিনিস্ট্রি হচ্ছে কোঅর্ডিনেট করবে। তো এখন ইন্ডিভিজুয়াল প্ল্যানিং থাকাও কিন্তু জরুরি, এসেনশিয়াল। অর্থাৎ বিভিন্ন এগ্রিকালচার মিনিস্ট্রি তারা তাদের প্ল্যানিংটা করুক, এরপরে মিনিস্ট্রি অফ কমার্স তারা তাদের প্ল্যানিংটা করুক, দেন হচ্ছে অন্যান্য যারা মিনিস্ট্রি রয়েছে তাদের কিন্তু ইন্ডিভিজুয়াল প্ল্যানিং থাকা এসেনশিয়াল। তো এই প্ল্যানিং গুলো ইন্ডিভিজুয়াল প্ল্যানিং গুলো থাকলে কিন্তু দেন হচ্ছে প্ল্যানিং মিনিস্ট্রি তারা তাদের সেন্ট্রাল প্ল্যানিং করবে এবং হচ্ছে ওই প্ল্যানিং গুলোকে কিন্তু কোঅর্ডিনেট করতে পারবে।
সমন্বয় করতে পারবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি কালেকটিভ একটা প্ল্যানিং হতে পারে এবং প্ল্যানিং যদি নির্ভুল হয় এবং নির্ভুল অর্থাৎ অ্যাকিউরেসি মেইনটেইন করার সম্ভব হয়। কজ ওদের ডিফারেন্ট প্ল্যানিং, কিন্তু প্ল্যানিং মিনিস্ট্রি যদি এগুলো অ্যাওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের মিসিং হওয়ার চান্স বা পসিবিলিটি থাকে। ইভ্যালুয়েশন আমরা যেগুলো দেখলাম, চলো দেখে আসি। সো ফার্স্ট যেটা ছিল যে হিস্টোরিক্যাল, তো আমরা অ্যাট এ গ্ল্যান্স যেটা দেখবো যে পুরো ক্লাসটা একটু রিভিউ করব। সো ফার্স্ট আমরা যেটা করলাম যে পরিকল্পনার হিস্টোরিক্যাল পটভূমি দেখলাম। তো পটভূমির ক্ষেত্রে এই বিষয়গুলো ছিল। দেন আমরা দেখেছি পরিকল্পনার অর্থাৎ একটা হচ্ছে বিফোর ইন্ডিপেন্ডেন্স, বিফোর 1971, দেন হচ্ছে আফটার 1971। দেন আমরা যেহেতু এই বিষয়গুলো সবকিছু করছে মিনিস্ট্রি অফ প্ল্যানিং, তো মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা ডিপার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো আমরা দেখেছি। এরপর আমরা স্ট্রাকচার দেখলাম, প্ল্যানিং কমিশনের কমিশনটার স্ট্রাকচার কেমন হয়। একজন চেয়ারপারসন থাকবে, অনারেবল প্রাইম মিনিস্টার, দেন হচ্ছে ভাইস চেয়ারম্যান থাকবে। তো চেয়ারম্যান আমরা যদি কারেন্ট প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান বলি অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, দেন হচ্ছে ভাইস চেয়ারম্যান থাকবে অনারেবল মিনিস্টার ফর প্ল্যানিং, দেন হচ্ছে মেম্বার সেক্রেটারি যিনি হচ্ছে প্ল্যানিং ডিভিশনের সেক্রেটারি থাকবেন। দেন ইভ্যালুয়েশনে ওই আমরা ইনিশিয়াল পার্টে যেটা আলোচনা করেছি সেটাই একটু বিস্তারিত আলোচনা করা হচ্ছে। অর্থাৎ ইস্ট পাকিস্তান প্ল্যানিং কমিশন করা হয় 53-তে। দেন এটাকে বোর্ড করা হয়, বোর্ড করার পরে দেন এটা অর্থাৎ ইস্ট পাকিস্তানের জন্য কিন্তু ফুল ফেস্ট একটা প্ল্যানিং ডিপার্টমেন্ট করা হয়। প্ল্যানিং সেল 71-এ। এর পরবর্তীতে দেখো এই কাজগুলো করা হয়েছে। ইকোনমিক রিলেশনশিপ ডিপার্টমেন্ট ফার্স্ট মিনিস্ট্রি অফ প্ল্যানিং এ থাকলো। এটা হচ্ছে এন্ট্রাস্টেড, এটা এক্সটার্নাল রিসোর্স মোবিলাইজেশনের জন্য, লাইক ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে একটা ইকোনমিক রিলেশনশিপ ডিপার্টমেন্ট, এটা 75-এ প্লেস করা হয় প্ল্যানিং এ, কিন্তু লেটার অন এটা কি করা হয়, মিনিস্ট্রি অফ ফিনান্সের আন্ডারে রাখা হয়। আর প্ল্যানিং সেল এখন তো প্রত্যেক ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রির প্ল্যানিং সেল রয়েছে। তো দেখো যে এইখানে এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রে আমরা বর্তমানে বাংলাদেশ সরকার অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থাৎ আমরা এতক্ষণ জানলাম হচ্ছে যে প্ল্যানিং মিনিস্ট্রির অ্যাটাচমেন্ট সম্পর্কে। তো এই এর সাথে মেইনলি আমাদের কাজটা তো হচ্ছে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট গুলো করব। তো এই যে বেসিক্যালি প্ল্যানিং এর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্ট গুলো থেকে থাকে। লাইক ধরো যে 5th ইয়ার প্ল্যানিং, এটা শুরু হয়েছে জুলাই 2020 থেকে এবং এইটার শেষ হবে জুন 2025-এ। তো দেখো এখানে টোটাল একটা প্ল্যানিং করা হয় এবং এইখানে কিন্তু মেগা প্রজেক্ট গুলো ইনক্লুডেড, লাইক মেট্রো রেল এবং হচ্ছে পদ্মা সেতু এবং টোটাল লাইক আমি যদি বলি যে মেট্রো রেলের কথা, তো এইখানে সিম্পলি দেখো যে এই প্রজেক্টটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তো সেই ক্ষেত্রে কি তোমরা এখন জানো যে জ্যামে ঢাকার অবস্থা খুবই খারাপ। তো যেটা হয় যে আমাদের ওয়ার্কিং আওয়ার, তো অন্য অন্য কোনো দেশেই কিন্তু লাইক জ্যামে এত টাইম কনজিউম করা, টাইম কিন্তু প্রোডাক্টিভিটি, অর্থাৎ তুমি কোথাও টাইম দিতে পারলে সেখান থেকে কিন্তু প্রোডাক্টিভ কিছু নিয়ে আসতে পারবে। তো এটা যদি জ্যামে বা আমাদের ওর্থলেস কোনো যেটা আমি প্রোডাক্টিভ ভাবে ইউজ করতে পারলাম না, সেই ক্ষেত্রে এই সময়টা স্পেন্ড হয়, তাহলে কিন্তু কি হবে, আমরা এক হচ্ছে এখানে কনসিকুয়েন্স কি হচ্ছে, মানুষ টায়ার্ড হচ্ছে, বিরক্ত হচ্ছে, পরে বাসায় এসে কাজ করতে পারবে না, অফিসে গিয়েও কাজ করতে পারবে না। সো এইটা কিন্তু কনসিকুয়েন্স। তো এইটা যদি রিমুভ করা যায় তাহলে কিন্তু
আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব স্মুথলি যেতে পারি, আমাদের টাইমটা খুব স্মুথলি ইউটিলাইজ করতে পারবো। তো এই দেখো এর সাথে কিন্তু ইকোনমি রিলেটেড। এর সাথে কি হবে, আমরা আমাদের টাইম স্মুথলি ইউটিলাইজ করতে পারলে প্রোডাক্টিভিটি স্মুথলি হবে, এবং হচ্ছে আমাদের যে সেক্টর গুলো রয়েছে, আমরা ট্রেডিং বলি, সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস বলি, বা ট্রেডিং বিজনেস বলি, বা ম্যানুফ্যাকচারিং বলি, যেই সেগমেন্ট গুলোই রয়েছে তারা সবাই কিন্তু খুব ভালো করতে পারবে। এবং এই মেগা প্ল্যান গুলো কিন্তু কি করবে, এদের স্টিমুলেট করবে, এদেরকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করবে। দেখো যে আমাদের 5th ইয়ার প্ল্যানিং এর ক্ষেত্রে প্রমোটিং প্রসপারিটি অ্যান্ড ফস্টারিং কি ইনক্লুসিভনেস, ইনক্লুসিভনেস করে করে ফেলা। লাইক আমরা যদি পদ্মা সেতুর কথা বলি, তো এইটা কিন্তু ওই পাশের যেই রিজিয়ন গুলো রয়েছে সেইগুলোকে অর্থাৎ মেইন ক্যাপিটালের সাথে কানেক্টেড করছে, এবং এই ক্ষেত্রে কিন্তু গ্রামকে শহর করার একটা বিশাল পরিকল্পনা নিয়ে আগানো হচ্ছে। তো এটা দেখো যে জেনারেল ইকোনমিক ডিভিশন থেকে করা, বাংলাদেশ প্ল্যানিং কমিশনের। তো এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন প্রজেক্ট এক্সিকিউশন করা হবে। তো আমরা বাংলাদেশের বিভিন্ন প্রজেক্ট সম্পর্কে এই চ্যাপ্টারে জানবো, বিভিন্ন সংস্থা সম্পর্কে জানবো। পরবর্তীতে বিভিন্ন সংস্থা সম্পর্কে আমি তোমাদের সাথে সংস্থা নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো তোমরা ভালো থাকো, আর আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আগামী ক্লাসে পরবর্তী বিষয়গুলো নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ভালো থাকো, আল্লাহ হাফেজ।